আপনার অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো বর্তমানে অনাহারে ভুগছে, আর যেহেতু তাদের খাওয়ার মতো কিছু নেই, তাই তারা আপনাকেই খেতে শুরু করেছে। এটা কোনো রূপক নয়, এটি একটি জৈবিক বাস্তবতা। যখন আপনি আপনার অভ্যন্তরীণ বাস্তুতন্ত্রকে সঠিক পরিবেশ থেকে বঞ্চিত করেন, তখন সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আপনার খাবার প্রক্রিয়াকরণ বন্ধ করে দেয় এবং আপনার নিজের অন্ত্রের প্রতিরক্ষামূলক আস্তরণ হজম করতে শুরু করে। এই অভ্যন্তরীণ নরখাদকতা হলো সেই গোপন কারণ, যা আপনার মস্তিষ্কের ধোঁয়াশা দূর করতে না পারা, জেদি পেট ফাঁপা যা আপনার পোশাক নষ্ট করে দেয়, এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি যা বিকেল ৩টাকেও মধ্যরাতের মতো মনে করায়, এসবের পেছনে কাজ করে। এই ভিডিওতে আমি আপনাকে ৫টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত প্রাকৃতিক পদ্ধতি দিচ্ছি যা খারাপ ব্যাকটেরিয়া দূর করতে, আপনার অন্ত্রের আস্তরণকে সুস্থ করতে এবং অবশেষে আপনার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা কর্মীকে পুনরায় সক্রিয় করতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি এমন এক শারীরিক শক্তি এবং মানসিক স্বচ্ছতা পাবেন যা আপনি বছরের পর বছর ধরে অনুভব করেননি। প্রথমে, আসুন এমন একটি প্রক্রিয়া দিয়ে শুরু করা যাক যা সুস্থতা বা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষিত। অথচ তর্ক সাপেক্ষে এটিই আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা কর্মী। একে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স বা এমএমসি বলা হয়। এটি কেন গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য হজম প্রক্রিয়া কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের একটি বড় ভুল ধারণা সংশোধন করতে হবে। আমরা সাধারণত অন্ত্রকে একটি অবিরাম কনভেয়র বেল্ট হিসেবে ভাবি। আপনি খাবার ভেতরে দেন এবং এটি খাবার বাইরে ঠেলে দেয়। কিন্তু ক্ষুদ্রান্ত্রের আসলে দুটি স্বতন্ত্র অবস্থা রয়েছে: খাওয়ার অবস্থা এবং পরিষ্কার করার অবস্থা। যখন আপনি খাচ্ছেন, আপনার অন্ত্র পুষ্টি উপাদান মেশাচ্ছে এবং শোষণ করছে, কিন্তু এই পর্যায়ে গভীর পরিষ্কারের কাজটি হতে পারে না। গভীর পরিষ্কারের কাজটি কেবল তখনই হতে পারে যখন খাবারের শেষ ভাঙন সম্পূর্ণ হয়। এখানেই এমএমসি এর ভূমিকা শুরু হয়। এটিকে আপনার ভেতরের রাস্তা পরিষ্কারকারী হিসেবে ভাবুন। এটি একটি শক্তিশালী তরঙ্গ যা আপনার ক্ষুদ্রান্ত্রের ভেতর দিয়ে বয়ে যায়। এর কাজ হলো হজম না হওয়া খাবার এবং কোষীয় বর্জ্যকে ঠেলে কোলনে পাঠিয়ে দেওয়া, যেখানে সেগুলোর থাকার কথা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে: রাস্তা পরিষ্কারকারী কেবল তখনই বের হয় যখন রাস্তা খালি থাকে। এর চক্র শুরু করার আগে আপনার পেট প্রায় ৯০ মিনিট থেকে ২ ঘন্টা খালি থাকা প্রয়োজন। একবার শুরু হলে, পরিষ্কার করার চক্রটি সম্পূর্ণ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে। আপনি যদি কিছু খান, এমনকি এক মুঠো বাদাম বা কোনো বিশেষ ডিটক্স পানীয়, ক্যালোরি পেটে পৌঁছানোর মুহূর্তেই পরিষ্কার করার চক্রটি সঙ্গে সঙ্গে থেমে যায়। আধুনিক বিশ্বে আমরা অনবরত টুকটাক খাচ্ছি। আমরা সকালের নাস্তা খাই, তারপর সকালের মাঝামাঝি সময় হালকা কিছু খাই, তারপর দুপুরের খাবার, চিনি দেওয়া কফি, রাতের খাবার, এবং গভীর রাতে কিছু খাই। যেহেতু আমাদের খাওয়া কখনো থামে না, তাই পরিচ্ছন্নতা কর্মীরাও কখনো আসে না। এর একটি মারাত্মক প্রভাব রয়েছে: যখন রাস্তা পরিষ্কারের গাড়ি চলে না, তখন ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়া বাসা বাঁধার সুযোগ পায়। এর ফলে গাজন, পেট ফাঁপা এবং সিবো নামক একটি অবস্থার সৃষ্টি হয়, যা হলো ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি। মূলত, ময়লা জমতে থাকে কারণ পরিচ্ছন্নতাকর্মী কখনো তার পালা পায় না। এর সমাধান কোনো বড়ি নয়, এর সমাধান হলো খাবারের মাঝে আবার জায়গা তৈরি করা। গবেষণা থেকে জানা যায় যে, খাবারের মাঝে ৪ থেকে ৫ ঘন্টার ব্যবধান রাখলে এবং এর মধ্যে কোনো হালকা খাবার না খেলে, এই পরিচ্ছন্নতার প্রক্রিয়াটি একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে পারে। এর মানে হলো কিছুই না করা। যখন আপনি আপনার পেটের গুড়গুড় শব্দ শোনেন এবং আপনি ক্ষুধার্ত নন, তখন সেটি সবসময় খাবারের জন্য আকুতি নয়। প্রায়শই সেটি রাস্তা পরিষ্কারের গাড়ির তার কাজ করার শব্দ। খাবারের মাঝে কেবল রান্নাঘর বন্ধ রেখে, আপনি এই ব্যবস্থাটিকে নিজে থেকেই পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেন। দ্বিতীয়ত, বাগানের বাস্তুতন্ত্র। একবার যখন আমরা বুঝতে পারি যে শরীর পরিষ্কার হতে সময় লাগে, তখন আমাদের সেই শরীরের ভেতরে বসবাসকারী বাসিন্দাদের দিকে নজর দিতে হবে। আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়ার আশ্রয়দাতা। দীর্ঘদিন ধরে আমরা ব্যাকটেরিয়াকে শত্রু হিসেবে ভেবে এসেছি। এখন আমরা জানি যে তারা বাগানের মাটির মতো। মাটি অনুর্বর হলে কিছুই জন্মায় না।
মাটি উর্বর হলে গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে। বেশিরভাগ মানুষ যে ভুলটি করে তা হলো একটি সাধারণ প্রোবায়োটিক ক্যাপসুল খেয়ে তাদের অন্ত্রের সমস্যা ঠিক করার চেষ্টা করা। এটি প্রায়শই অকার্যকর হয়, কারণ আপনি কংক্রিটের উপর কয়েকটি বীজ ছুঁড়ে দিচ্ছেন। পরিবেশ সঠিক না হলে সেগুলো শিকড় গাড়তে পারে না। এই পরিবেশকে সমৃদ্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হল বৈচিত্র্য। একটি আকর্ষণীয় গবেষণা হয়েছিল যেখানে গবেষকরা গ্রামীণ দক্ষিণ আফ্রিকানদের খাদ্যাভ্যাস আফ্রিকান আমেরিকানদের খাদ্যাভ্যাসের সাথে অদলবদল করেছিলেন। গ্রামীণ খাদ্যাভ্যাসে আঁশের পরিমাণ খুব বেশি এবং চর্বি কম ছিল। আমেরিকানদের খাদ্যাভ্যাস ছিল এর বিপরীত। মাত্র 2 সপ্তাহের মধ্যে গ্রামীণ উচ্চ আঁশযুক্ত খাবার খাওয়া আমেরিকানদের শরীরে প্রদাহ ব্যাপকভাবে কমে গিয়েছিল। কেন? কারণ আঁশ হলো সেই জ্বালানি যা ভালো ব্যাকটেরিয়া খায়। আপনি যখন উদ্ভিজ্জ আঁশ খান, তখন তা কোলনে প্রবেশ করে যেখানে আপনার ভালো ব্যাকটেরিয়া সেগুলাকে গাজন করে। এই প্রক্রিয়াটি এমন কিছু অসাধারণ যৌগ তৈরি করে যা প্রদাহ কমায় এবং অন্ত্রের আস্তরণকে সুস্থ করে তোলে। কিন্তু এখানে একটি বিষয় আছে। বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন জিনিস খায়। কিছু প্রজাতি পেঁয়াজের আঁশ পছন্দ করে, অন্যরা আখরোটের আঁশ পছন্দ করে, আবার অন্যদের রাস্পবেরির আঁশ প্রয়োজন হয়। আমেরিকান গাট প্রজেক্ট নামক একটি বিশাল গবেষণায় দেখা গেছে যে একটি সুস্থ অন্ত্রের সবচেয়ে শক্তিশালী নির্দেশক হল কত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ গ্রহণ করা হচ্ছে। তারা দেখেছে যে এর জন্য সবচেয়ে উপযুক্ত পরিমাণ হল প্রতি সপ্তাহে 30টি ভিন্ন ভিন্ন উদ্ভিদ খাওয়া। এই সংখ্যাটি অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে ভেষজ, মশলা, বাদাম, বীজ এবং ফল। এটি কেবল পরিমাণের উপর নয়, বরং আপনার খাদ্যাভ্যাসের বিস্তৃতির উপরও নির্ভর করে। আপনি যদি প্রতিদিন এক বিশাল বাটি ব্রোকলি খান, তবে আপনি কেবল ব্রোকলি ভক্ষণকারী ব্যাকটেরিয়াকেই খাওয়াচ্ছেন। কিন্তু আপনি যদি অল্প পরিমাণে ব্রোকলির সাথে গাজর, কুমড়োর বীজ, ধনে পাতা এবং কালো শিম খান, তবে আপনি একটি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রকে পুষ্টি যোগাচ্ছেন। আপনি যে উদ্ভিদগুলো খান তার বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে আপনি একটি স্থিতিস্থাপক বাগান তৈরি করেন যা আগাছা, অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূরে সরিয়ে দেয়। এবার তৃতীয় কার্যপ্রণালীতে আসা যাক। আমাদের অন্ত্রের সময়কাল নিয়ে আলোচনা করতে হবে। আমরা প্রায়শই কি খাচ্ছি তার উপরই পুরোপুরি মনোযোগ দিই, কিন্তু আমরা কখন খাচ্ছি সেটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন আপনার মস্তিষ্কের একটি ঘুম জাগরণ চক্র আছে, তেমনি আপনার হজম প্রক্রিয়ারও একটি ছন্দ রয়েছে। আমরা হজম প্রক্রিয়াকে এমন একটি কারখানা হিসেবে ভাবতে অভ্যস্ত, যা 24/7 একই গতিতে চলে। কিন্তু আসলে তা নয়। ক্লিনিক্যাল গবেষণা দেখায় যে আপনার শরীর দিনের প্রথম দিকে খাবার অনেক ভালোভাবে হজম করে। আপনার ইনসুলিন সংবেদনশীলতা এবং হজমকারী এনজাইমগুলো সকাল ও বিকেলে সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং অন্ধকার হওয়ার পর তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এটিকে একটি কারখানার শিফটের মতো করে ভাবুন। দিনের শিফটে পর্যাপ্ত কর্মী থাকে এবং তারা কাজ করার জন্য প্রস্তুত। রাতের শিফটে খুব কম কর্মী থাকে। যখন আপনি রাত 9টায় ভারী খাবার খান, তখন আপনি রাতের কর্মীদের উপর একটি বিশাল কাজের চাপ চাপিয়ে দেন, যারা ইতোমধ্যেই বাড়ি চলে গেছে। যেহেতু রাতে শরীর কম কার্যকর থাকে, তাই খাবার পেটে বেশিক্ষণ থেকে যায়। রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকে, যার ফলে শরীরে আরও বেশি চর্বি জমা হয় এবং প্রদাহ সৃষ্টি হয়। এছাড়াও হজম প্রক্রিয়ায় প্রচুর শক্তির প্রয়োজন হয়। যদি আপনার শরীর রাতের খাবার হজম করতে শক্তি ব্যয় করে, তবে তা গভীর ঘুম বা কোষ মেরামতের জন্য শক্তি ব্যবহার করতে পারে না। আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া এবং আপনার ঘুমের মধ্যে একটি আকর্ষণীয় যোগসূত্রও রয়েছে। কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া সেরোটোনিন এবং মেলাটোনিনের মতো রাসায়নিক পদার্থ তৈরি করতে সাহায্য করে যা ঘুম নিয়ন্ত্রণ করে। যখন আমরা গভীর রাতে খাই, তখন আমরা তাদের ছন্দ ব্যাহত করি, যা আমাদের ঘুমকেও ব্যাহত করে। এটি একটি দুষ্টু চক্রে পরিণত হয়। অপর্যাপ্ত ঘুম মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকাঙ্ক্ষা তৈরি করে, যা অন্ত্রের স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং ফলস্বরূপ ঘুম আরও খারাপ হয়। এই চক্র ভাঙতে আমরা সময় সীমাবদ্ধ খাদ্যাভ্যাসের দিকে নজর দিই। এর মানে নিজেকে অনাহারে রাখা নয়। এটি হলো বিপাকীয় বিশ্রাম। আপনার খাওয়ার সময়সীমা 10 বা 12 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ,
শুধুমাত্র সকাল সকাল ৮টা থেকে রাত সকাল ৮টার মধ্যে খাওয়া। এই সাধারণ পরিবর্তনটি আপনার খাদ্য গ্রহণকে আপনার শরীরের সক্রিয় পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। এটি সক্রিয় হজম প্রক্রিয়ার হস্তক্ষেপ ছাড়াই অন্ত্রের আস্তরণকে সারারাত ধরে পুনরুজ্জীবিত হতে দেয়। এটি আপনার শরীরকে সংকেত দেয় যে এটি মেরামতের সময়, প্রক্রিয়াকরণের সময় নয়। চতুর্থত, অন অফ সুইচ প্রক্রিয়াটি আমাদের সম্পূর্ণরূপে খাদ্য থেকে দূরে নিয়ে যায় এবং সিস্টেমের অভ্যন্তরীণ সংযোগ ব্যবস্থার দিকে নজর দেয়। আপনি নিখুঁত ও বৈচিত্র্যময় খাবার খেতে পারেন এবং খাবারের মধ্যে সময়ও ঠিক রাখতে পারেন, কিন্তু যদি এই একটি তারে টান পড়ে, তাহলে হজম প্রক্রিয়া থেমে যাবে। আমরা ভেগাস নার্ভের কথা বলছি। এই স্নায়ুর মাধ্যমে অন্ত্র এবং মস্তিষ্ক শারীরিকভাবে সংযুক্ত। এটি একটি দ্বিমুখী মহাসড়ক, কিন্তু এর যান চলাচল আপনার মানসিক চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনার স্নায়ুতন্ত্রের দুটি প্রধান অবস্থা রয়েছে: লড়াই বা পলায়ন, ফাইট অর ফ্লাইট, অর্থাৎ মানসিক চাপ, এবং বিশ্রাম ও হজম, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, অর্থাৎ মানসিক স্বস্তি। আপনি একই সাথে দুটি অবস্থায় থাকতে পারেন না। জৈবিকভাবে, আপনি যদি একটি বাঘের কাছ থেকে দৌড়ে পালানো, অথবা সম্ভবত একটি ইমেল নিয়ে মানসিক চাপে থাকেন, তবে আপনার শরীর একটি হুমকি অনুভব করে। এর প্রতিক্রিয়ায়, এটি আপনাকে দৌড়াতে সাহায্য করার জন্য অন্ত্র থেকে রক্ত প্রবাহ সরিয়ে আপনার পেশিগুলির দিকে পাঠায়। হজমকে একটি বিলাসিতা হিসেবে বিবেচনা করা হয়। বেঁচে থাকাই অগ্রাধিকার। এর মানে হল, আপনি যদি উদ্বিগ্ন অবস্থায়, কোনো মিটিংয়ে যাওয়ার তাড়াহুড়োয় বা চাপ সৃষ্টিকারী খবর দেখতে দেখতে খান, তাহলে আপনি কার্যত শক্তি বন্ধ করে খাচ্ছেন। আপনার পাকস্থলীর অ্যাসিড কমে যায় এবং অন্ত্রের চলাচল ধীর হয়ে যায়। এই স্থবিরতার কারণে খাবার হজম না হয়ে বসে পচে যায়, যা গ্যাস এবং পেট ফাঁপার কারণ হয়। আমাদের বুঝতে হবে যে হজম প্রক্রিয়া মস্তিষ্কে শুরু হয়, মুখে নয়। খাওয়ার আগে আমাদের নিজেদেরই বিশ্রাম ও হজমের জন্য সুইচটি চালু করতে হবে। দীর্ঘজীবী জনগোষ্ঠী প্রায়শই খাবারকে একটি ধীর, আরামদায়ক সময় হিসেবে দেখে। এটা শুধু ঐতিহ্য নয়, এটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিকে কাজে লাগানোর একটি কার্যকরী উপায় হল শ্বাস-প্রশ্বাস। প্রথম গ্রাস নেওয়ার আগে কেবল ৩টি ধীর, গভীর শ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় শ্বাস নেওয়ার সময়ের চেয়ে দীর্ঘ করুন। এটি শারীরিকভাবে ভেগাস নার্ভকে উদ্দীপিত করে। এটি আপনার শরীর থেকে মস্তিষ্কে একটি সংকেত পাঠায় যে আমরা নিরাপদ। এরপর মস্তিষ্ক হজমের জন্য শক্তি পুনরায় চালু করে। এতে ৩০ সেকেন্ড সময় লাগে, কিন্তু এটি আপনার শরীর যেভাবে সেই খাবারটি হজম করে, ৩০ সেকেন্ড সময় লাগে, কিন্তু এটি আপনার শরীর যেভাবে সেই খাবারটি হজম করে, তা পরিবর্তন করে দেয়। পঞ্চম, এখানেই আমাদের দেখতে হবে যে আমরা অজান্তেই সিস্টেমে কী যোগ করছি যা আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করে। আমরা প্রায়শই কী যোগ করতে হবে তার উপর মনোযোগ দিই। আরও কেল, আরও জল, আরও সাপ্লিমেন্ট। কিন্তু জীববিজ্ঞানে, বিয়োগ প্রায়শই যোগের চেয়ে বেশি শক্তিশালী হয়। আমরা বর্তমানে আমাদের অন্ত্রকে এমন রাসায়নিকের সংস্পর্শে আনছি যা আমাদের মাইক্রোবায়োমের জন্য বোমার মতো কাজ করে। আমি বিশেষভাবে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং কীটনাশকের মতো পরিবেশগত বিষাক্ত পদার্থের কথা বলছি। অ্যান্টিবায়োটিক জীবন বাঁচায়। সংকটের সময়ে এগুলো অলৌকিক। কিন্তু যখন আমরা সামান্য সর্দি কাশির জন্য এগুলো ব্যবহার করি, অথবা যখন আমরা নন-অর্গানিক মাংসের মাধ্যমে পরোক্ষভাবে এগুলো গ্রহণ করি, তখন এগুলো দাবানলের মতো কাজ করে। এগুলো খারাপ ব্যাকটেরিয়াকে পুড়িয়ে দেয়, কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলোকেও পুড়িয়ে দেয়। মাইক্রোবায়োমের বৈচিত্র্য পুনরুদ্ধার হতে কয়েক মাস সময় লাগতে পারে। কিন্তু এটা শুধু ওষুধের ব্যাপার নয়। আমাদের খাদ্যে থাকা কীটনাশকের দীর্ঘস্থায়ী সংস্পর্শ এর একটি কারণ। অনেক ফসলে আগাছা ও পোকামাকড় মারার জন্য রাসায়নিক স্প্রে করা হয়। যখন আমরা আমাদের খাদ্যে এই অবশিষ্টাংশগুলো গ্রহণ করি, তখন সেগুলো আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার উপর একই রকম প্রভাব ফেলতে পারে। আমরা মূলত অল্প পরিমাণে আগাছানাশক গিলে ফেলছি যা আমাদের ভেতরের বাগানকে ব্যাহত করে। এছাড়াও, আমাদের জলের দিকেও নজর দিতে হবে। পাইপের ব্যাকটেরিয়া মারার জন্য কলের জলে প্রায়শই ক্লোরিন মেশানো হয়। এটি জননিরাপত্তার জন্য ভালো,
কিন্তু আপনি যদি সারাদিন ক্লোরিনযুক্ত জল পান করেন, তবে আপনি ক্রমাগত আপনার শরীরে একটি মৃদু অ্যান্টিবায়োটিক প্রবেশ করাচ্ছেন। এক্ষেত্রে কৌশলটি হল আত্মরক্ষামূলক। এর মূল কথা হল ডার্টি ডজন, অর্থাৎ যে ফল ও সবজিগুলো সবচেয়ে বেশি কীটনাশক শোষণ করে, যেমন স্ট্রবেরি, পালং শাক এবং আঙুর, সেগুলোর জন্য জৈব খাদ্য বেছে নেওয়া। এর মধ্যে রয়েছে আপনার পানীয় জল থেকে ক্লোরিন দূর করার জন্য একটি সাধারণ ফিল্টার ব্যবহার করা। এর মূল উদ্দেশ্য হল প্রতিদিনের রাসায়নিক আক্রমণ বন্ধ করা, যাতে আমরা আলোচনা করা অন্য 4টি প্রক্রিয়া প্রকৃতপক্ষে তাদের কাজ করতে পারে। এটি আমাদের অন্ত্রের স্বাস্থ্য সম্পর্কিত একটি সমন্বিত দর্শনের দিকে নিয়ে যায়। আপনার শরীরকে একটি বাড়ির মতো ভাবুন। আপনি যদি ক্রমাগত কাদা নিয়ে আসেন, পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করার জন্য সময় না দেন এবং যদি বিদ্যুৎ ক্রমাগত শর্ট সার্কিট হতে থাকে, তাহলে আপনি বাড়িটি পরিষ্কার রাখতে পারবেন না। সিস্টেমটিকে সত্যিকার অর্থে মেরামত করার জন্য আমাদের কোনো ডিটক্স চায়ের প্রয়োজন নেই। আমাদের এর কার্যপ্রণালীর নির্দেশাবলীকে সম্মান করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান করুন। আপনার খাবারের মধ্যে 4 থেকে 5 ঘন্টার ব্যবধান রাখুন, যাতে রাস্তা পরিষ্কারকারী তার কাজ করতে পারে। মাটিকে উর্বর করুন। একটি স্বাস্থ্যকর বাগানকে পুষ্টি যোগাতে প্রতি সপ্তাহে 30টিরও বেশি বিভিন্ন ধরনের গাছপালা থেকে ফল ও সবজি খান। ঘড়ির কাঁটার সাথে তাল মেলান। রাতের শিফটকে মেরামতের কাজ করার সুযোগ দিতে রাতে দেরি করে খাওয়া বন্ধ করুন। অভ্যন্তরীণ সংযোগ ঠিক করুন। হজম প্রক্রিয়া চালু করতে খাওয়ার আগে শ্বাস নিন এবং শান্ত হন। আক্রমণ বন্ধ করুন। বিষাক্ত পদার্থের পরিমাণ কমাতে আপনার জল ফিল্টার করুন এবং ফল ও সবজি ধুয়ে নিন। অন্ত্রের সৌন্দর্য হল এটি অবিশ্বাস্যভাবে সহনশীল। আপনার অন্ত্রের আস্তরণের কোষগুলো প্রতি কয়েকদিন পর পর নিজেদের প্রতিস্থাপন করে। বেশিরভাগ মানুষ রোগ নির্ণয়ের জন্য অপেক্ষা করে, তারপর এ বিষয়ে যত্নশীল হয়। তারা অপেক্ষা করে যতক্ষণ না পেট ফাঁপা অসহ্য হয়ে ওঠে বা ক্লান্তি দীর্ঘস্থায়ী হয়। কিন্তু আসল শক্তি প্রতিরোধের মধ্যেই নিহিত। এটি সেই সব নীরব দৈনন্দিন সিদ্ধান্তের মধ্যে থাকে যা কেউ দেখে না। এটি হলো খাওয়ার আগে অতিরিক্ত 1 ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত, সুবিধার চেয়ে বৈচিত্র্যকে বেছে নেওয়া, দুপুরের খাবারের আগে একটি গভীর শ্বাস নেওয়া। এই ছোট ছোট কাজগুলো এমন এক সহনশীলতা তৈরি করে যা আপনাকে কেবল দীর্ঘ জীবন নিয়েই নয়, বরং এমন এক জীবন নিয়ে বার্ধক্যে পৌঁছাতে সাহায্য করে যা বাঁচতে আনন্দদায়ক। যদি এই বিশ্লেষণটি আপনার জন্য সহায়ক হয়ে থাকে এবং এই ব্যবস্থাগুলো কিভাবে আপনার সামগ্রিক স্বাস্থ্যের সাথে সংযুক্ত তা নিয়ে আরও গভীরভাবে জানতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবিষ্কার করার মতো আরও অনেক কিছু আছে। এই 5টি ব্যবস্থার মধ্যে কোনটি এই মুহূর্তে আপনার সবচেয়ে দুর্বল দিক, তা মন্তব্যে জানাতে পারলে আমি খুশি হব। আমাকে জানান এবং পরের পর্বে আপনার সাথে দেখা হবে।